গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস হিমুর আছে জল পর্ব ১। কানের কাছে কে একজন বলছে, হিমু চোখ মেল। আমি চোখ মেলতে পারছি না। চোখের পাতা সীসার মতো ভারী। ভারী প্রসঙ্গে চোখের পাতাকে সীসার সঙ্গে তুলনা করা হয় কেন? অনেক ধাতু আছে সীসার চেয়ে ভারী, যেমন লোহা। আমরা কখনো বলি না চোখের পাতা লোহার মতো ভারী। লেখকরা এক একটা জিনিস চালু করেন, সেগুলো চালু হয়ে যায়। প্রাচীনকালে বাতাসে প্রদীপ নিভত, তখন ধপ করে আওয়াজ হতো। লেখকরা লিখলেন দপ করিয়া প্রদীপ নিভিয়া গেল, তাই চালু হয়ে গেল। ইলেকট্রিক বাতি নেভা প্রসঙ্গেও এখনকার লেখকেরা লিখছেন দপ করে বাল্ব নিভে গেল। আমি ডান পায়ে ঝাঁকি দেওয়ার চেষ্টা করলাম। ঘুম দাঁড়ানোর সহজ উপায় পা দিয়ে ঝাঁকি দেওয়া, পারলাম না। হাত পা যেন অবশ হয়ে আছে, গায়ের উপর দিয়ে ঠান্ডা হাওয়া বইছে। ভালোই ঠান্ডা লাগছে, এতে ঘুম আরও গাঢ় হয়ে যাচ্ছে। হাত পাগুলি গুটিয়ে কুকুর কুণ্ডলী নিদ্রা। মাছের তেলে মাছ ভাজার মতো নিজের ওমে নিজে গরম হওয়া। হিমু চোখ মেল। আবার শুনলাম কোনো একজন আমার ঘুম ভাঙানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। সেই কোনো একজনের গলা ক্রিকেটের ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ সারাপতের মতো ভারী। উনি আমাকে কেন ডাকবেন বুঝতে পারছি না। ক্রিকেটের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটা কি কোনো স্বপ্নদৃশ্য? মনে হয় না। স্বপ্নদৃশ্য হলে যে ডাকছে তাকে দেখা যেত। চৌধুরী জাফরুল্লাহ সাহেবের স্বপ্নেও দেখার কিছু নেই। আমি বিড়বিড় করে বললাম, আপনি যেই হোক না কেন কানের কাছে খ্যান খ্যান করবেন না। বলতে বলতে ঘুম ভেঙে গেল। প্রথম কিছুক্ষণ বুঝতেই পারলাম না আমি কোথায়। ঘুম ভাঙার পর নিজের অবস্থান বুঝতে 10 সেকেন্ড সময় লাগে। নিয়ম হচ্ছে এই 10 সেকেন্ড চোখ বন্ধ করে থাকা, তারপর চোখ মেলে নিজের অবস্থান বুঝে নেওয়া। আমি তাই করলাম। অবস্থান জানা গেল। আমি শুয়ে আছি দোতলা লঞ্চের ডেকে। অন্ধকারে লঞ্চ চলছে, ইঞ্জিনের ধকধক শব্দ হচ্ছে। একজন বৃদ্ধ ছাড়া আমার আশেপাশে আর কেউ নেই। বৃদ্ধের চেহারা হোচিমেনের মতো, বয়স 70-এর বেশি, পিঠ ধনুকের মতো খানিকটা বেঁকেছে। বৃদ্ধের চোখে মোটা কাচের চশমা, কাচ এতই মোটা যে পেছনের চোখ দেখা যাচ্ছে না। হাতে বেতের বাটকানো লাঠি। শুনেছি হযরত মুসা আলাইহিস সালামের লাঠি নাকি বাঁকা ছিল। লাঠির মাথায় চোখ আঁকা ছিল। এ বৃদ্ধের লাঠিতে চোখ নেই। চশমা এবং লাঠিতে বৃদ্ধকে মানিয়েছে। লঞ্চে কোনো শখের ফটোগ্রাফার থাকলে তার অনেকগুলি ছবি উঠত। এই বৃদ্ধই কি আমাকে ডাকছিলেন? সম্ভাবনা ক্ষীণ। বৃদ্ধের আমার নাম জানার কথা না। বাজানের ঘুম ভাঙছে। শীতে কষ্ট পাইতেছিলেন, এই জন্য আমার চাদরটা আপনার গায়ে গেছি। নয়া চাদর আমার মেয়ে জামাই খরিদ করে দিছে। এখন কি চাদর ফেরত চান? বৃদ্ধ কিছু বলল না, অবাক হয়ে তাকিয়ে থাকলো। সে নিশ্চয়ই আমার কাছে ধন্যবাদ সূচক কথাবার্তা আশা করেছিল। নিজের গায়ের চাদর অন্যকে দিয়ে বৃদ্ধ কিছু প্রশংসা আশা করতেই পারে। মানুষ প্রশংসা শুনতে ভালোবাসে। আমি শোয়া থেকে বসলাম। আয়োজন করে হাই তুলতে তুলতে বৃদ্ধকে বললাম, 2 টাকা দিন তো। ময়লা নোট দিবেন না, ময়লা নোট ভর্তি থাকে জীবাণু। এখন জীবাণু ছানাছানি করতে পারবো না। হাতের কাছে লাইফবয় সাবান নেই যে হাত ধুয়ে জীবাণুর কাছে থেকে সুরক্ষা নিব। বাজান, আপনার কথা তো কিছুই বুঝতে পারতেছি না। আরো সহজ করে বলি, 2 টাকা দেন, চা খাবো। চা খাওয়ার টাকা দিব? হ্যাঁ, টাকা ছাড়া ওরা চা দিবে কোন দুঃখে? আমি দিব? হ্যাঁ, আপনি দিবেন। গায়ে চাদর দিয়েছেন, এখন চা খিলান। 2 টাকা ভাঙতি দেন। ভাঙতি না থাকলে 5 টাকার একটা নোটে 3 টাকা ফেরত দিব। বৃদ্ধ অসহায় ভঙ্গিতে এদিকে ওদিকে তাকিয়ে পাঞ্জাবির পকেট থেকে 5 টাকার একটা নোট বের করতে করতে বলল, গায়ের চাদরটা ফেরত দেন। আমি বললাম, এখন ডিজিটাল বাংলাদেশ, হাত থেকে কিছু বের হয়ে গেলে আর ফেরত আসে না। কাজেই খামাখা চাদর চাদর করে মুখে ফেনা তুলবেন না। চাদরের ব্যাপারটা ভুলে যান।
বৃদ্ধ হতাশ গলায় বলল, বাজান, এইসব কি কন? আমি হাই তুলতে তুলতে বললাম, সহজ কথা দিয়ে শুরু করেছি, আরো কঠিন কথা শুনতে হবে। রাতে লঞ্চের হোটেলে খানা খাবো, খানার টাকা দিবেন। লঞ্চের টিকিট কাটি নাই, টিকিটের টাকা দিবেন। হাঙ্কি পাঙ্কি করবেন না। হাঙ্কি পাঙ্কি বোঝেন তো? বাজান, আমি তো বিরাট বিপদে পড়লাম। বিপদে তো অবশ্যই পড়েছেন। মানুষ খাল কেটে কুমির আনে, আপনি চাদর বিছিয়ে পাগ নিয়ে এসেছেন। হালুম। আমার বিকট হালুম শুনে বৃদ্ধ খানিকটা পিছালেন। তার চোখে সংশয়। তিনি ধরে নিয়েছেন চাদর ফেরত পেতে তার ঝামেলা হবে। আমি বৃদ্ধের হাত থেকে টাকা নিয়ে বের হয়ে গেলাম। বৃদ্ধ চোখ বড় বড় করে আমার দিকে কিংবা আমার গায়ে তার চাদরটার দিকে তাকিয়ে রইলেন। দূর থেকে দেখলাম তার ঠোঁট সম্ভবত নড়ছে, সম্ভবত দোয়া পাঠ করছেন। তিনতলা লঞ্চের দোতলায় চায়ের দোকান। এখানে শুধু চা বিক্রি হয় না, ভাতও বিক্রি হয়। অ্যালুমিনিয়ামের বিশাল সাইজের বেশ কয়েকটা ডেক সাজানো আছে। ভাত বিক্রি শুরু হয়নি। দোকানের এক কোনায় সাইনবোর্ড টাঙানো রয়েছে। সাইনবোর্ডে লেখা, চাঁদপুর ক্রস করিবার পর খানা দেওয়া হইবে। খানার তালিকা দেওয়া আছে, ছোট ব্ল্যাকবোর্ডে চক দিয়ে লেখা। ইলিশ মাছ, ইলিশ মাছের ডিম, সবজি, ডাল খাসি, মসুর ডাল। মূল্য অগ্রিম পরিশোধ করবেন। কোন খাবারের কি মূল্য তা লেখা ছিল, এখন মুছে গেছে কিংবা মুছে ফেলা হয়েছে। দোকানের সামনে ব্রেঞ্চ পাতা। ব্রেঞ্চে যুবক বয়সী দুইজন উদাস ভঙ্গিতে চা খাচ্ছে। দুজনের গলাতে লাল রঙের মাফলার, দুজনের গায়ের শার্টের রং হলুদ। তাদের চোখে চশমার ফ্রেমও এক। বোঝাই যাচ্ছে এরা কঠিন বন্ধু। বিয়ে করার সময়ও এরা চেষ্টা করবে একই পরিবারের দুই বোনকে বিয়ে করতে। একজনের হাতে মোবাইল, মোবাইলে নোংরা কোনো ভিডিও ক্লিপিং আছে। দুজনেই আগ্রহ নিয়ে দেখছে এবং খ্যাকশিয়ালের মতো খিক খিক করে হাসতে গিয়েও হাসছে না, এদিকে ওদিকে তাকাচ্ছে। দোকানের মালিক কাঠের উঁচু চেয়ারে বসা, মাথা ভর্তি ঘন চুল ছোট ছোট করে কাটা, ডাকাতের মতো চেহারা। এ লোকের দৃষ্টি ক্রমাগত ঘুরছে, কোথাও স্থির হচ্ছে না। আমি চায়ের কাপ নিয়ে দুই যুবকের মাঝখানে বসলাম। তারা সহজেই জায়গা ছাড়লো, বিরক্ত হলো না, যদিও বিরক্ত হওয়ার কথা। দুই বন্ধুর মাঝখানে হাইপেন হয়ে থাকা মোটেও গ্রহণযোগ্য না। তাদের ভিডিও দেখা কিঞ্চিত বাধাগ্রস্ত হলো। চায়ে চুমুক দিয়ে ডান পাশের যুবককে বললাম, চায়ে কর্পূরের গন্ধ পাচ্ছেন? যুবক তার কাপে চুমুক দিয়ে বলল, হুম। কড়া গন্ধ নয়? হুম। চায়ে কর্পূরের গন্ধ কেন পাওয়া যায় জানেন? না। জানতে চান? অবশ্য না জানাই ভালো। জেনে ফেললে কাপের বাকি চাটা খেতে পারবেন না, 2 টাকার চা নষ্ট হবে। যুবক তীক্ষ্ণ গলায় বললেন, বলেন তো ঘটনা। আমি বললাম, ডেড বডি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হলে চা পাতা দিয়ে মুড়ে নিতে হয়। চা পাতার সঙ্গে থাকে কর্পূর। চা পাতার ভেষজ গুণের কারণে ডেড বডিতে পচন ধরে না। ওই চা পাতা পরে খুবই সস্তা দরে বিক্রি করে দেওয়া হয়। ডেড বডির চা পাতায় বানানো চায়ে থাকে কর্পূরের গন্ধ। এখন বুঝেছেন? পরিষ্কার বুঝেছি, আর বলতে হবে না। যুবক চায়ের কাপ নামিয়ে আঙুল ফুটাতে লাগলো। যুবকের চোখমুখ শক্ত। পরিষ্কার বোঝা যাচ্ছে যুবক একটা ঘটনা ঘটাবে। বাঘ শিকারের উপর লাফ দিয়ে পড়ার আগে মাটিতে লেজ দিয়ে বাড়ি দেয়। মানুষের লেজ না থাকার কারণে সে আঙুল ফুটায়, অনেকে থুতু ছিটায়। এই যুবকের বন্ধু ভীতু প্রকৃতির। সে চাপা গলায় বলল, বাদ দে দোস্ত, বাদ দে। বাদ দিব কেন? ঝামেলায় যাওয়ার দরকার কি? ঝামেলার প্রয়োজন আছে। এ হারামজাদার নাকটা আমি যদি না ফাটাই, আমার নাম শাকুন না, আমার নাম কুকুর। গলা নামিয়ে আন্তরিক ভঙ্গিতে বললাম, শাকুর ভাই, ভিডিওতে কি দেখাচ্ছেন আমাকে দেখাবেন? আবার কথা বলার ভঙ্গিতে হোক বা অন্য কোনো কারণেই হোক, শাকুর ভাই আমার দিকে বন্ধু ভঙ্গিতে হাসলেন। হাই তুলতে তুলতে বললেন, প্রাইভেট জিনিস দেখছি, আপনার দেখা ঠিক না, দেখলে লজ্জা পাবেন। দেশি মেয়ে না বিদেশি? দেশি। মডেল কন্যা?
না, আমাদের অঞ্চলের মেয়ে নিজে ইচ্ছা করে তুলছে। এখন আমাদের ২ জনকে দোষ দেয়। আমরা নাকি ফান্দে ফেলে ছবি তুলেছি। আপনি বলেন, মেয়ে ছেলে কি ফান্দে পড়ার জিনিস? ফান্দে পড়িয়া বগা কান্দে, এই গান শোনা যায়, কিন্তু ফান্দে পড়িয়া বগি কান্দে এমন গান শুনি নাই। আমি বললাম, আপনি অতি সত্য কথা বলেছেন। এরকম সত্য কথা সচরাচর শোনা যায় না। তাহলেই বোঝেন, আপনাদের ভিডিওর দোকান আছে? হুম, আমাদের ভিডিওর ব্যবসা। ভিডিও ফিল্ম বানাবো, আমি পরিচালক। আমার প্রথম কাজ। নায়িকার সন্ধানে ঢাকা গিয়েছিলাম। নায়িকা পেয়েছেন? একজন পেয়েছি, হাইট খুবই কম। এইটাই সমস্যা। কায়দা করে ক্যামেরা ধরতে হবে, অর্ডার দিয়ে ১ ফুট হাইটের জুতা বানাতে হবে। ভালো ঝামেলায় আছেন বুঝতে পারছি। আপনি কি চায়ের দোকানে কে সত্যি সত্যি মারবেন? অবশ্যই, না মারলে বাপ মায়ের দেওয়া আকিকার নাম চেঞ্জ করতে হবে। এটা ঠিক না। মারামারি শুরু হবে কখন? রাগ উঠাচ্ছি? রাগ এখনো ওঠে নাই। আমার রাগ উঠতে দেরি হয়। এমনও হইছে রাগ উঠতে ১.৫-২ ঘন্টা লাগছে। আমি উঠে পড়লাম, সাপুর ভাইয়ের রাগ উঠুক, তারপর দেখা যাবে কতদূর কি হয়। আপাতত লঞ্চ ঘুরে ফিরে দেখা যাক। ভূপর্যটক রমানাথ, লঞ্চ পর্যটক হিমু। আবার পর্যটন শুরু হলো লঞ্চের পেছন থেকে। ২ হাতে হাতকড়ায় আবদ্ধ একজনকে দেখা গেল। কোমর দড়ি দিয়ে বাঁধা, পায়ে ডান্ডা বেরি, মুখ ভর্তি দাড়ি, মাথায় বাবরি চুল, সাদা লুঙ্গির উপরে মাওলানা ভাসানী টাইপ সাদা পাঞ্জাবি। তার সঙ্গে ৪ জন রাইফেলধারী পুলিশ। সবাই পা লেপ্টে মেঝেতে বসে আছে। তাদের কাছাকাছি লাল প্লাস্টিকের চেয়ারে একজন সাব ইন্সপেক্টর বসা। শার্টের পকেটে নাম লেখা জাকির হোসেন। উৎসুক কিছু মানুষ দূর থেকে দেখছে, কাছে আসার সাহস পাচ্ছে না। আমি এগিয়ে গেলাম, বিনীত গলায় বললাম, জাকির ভাই, আপনার কিছু লাগবে? চা সিগারেট লাগলে বলেন, এনে দিব। জাকির হোসেন বিরস গলায় বললেন, কিছু লাগবে না। তিনি ম্যাচের কাঠি দিয়ে কান চুলকাচ্ছেন। কাঠের যে অংশে বারুদ সে অংশে কানের ভিতর ঢুকানো। তাকে থাকতে অস্বস্তি লাগে। মনে হয় এই বুঝি কাঠিতে আগুন ধরে যাবে। আমি বললাম, স্যার, হাতকড়া পরা মৌলানা সাহেবের ঘটনা কি? ঘটনা তোমার জানার দরকার নাই। আমি পত্রিকার লোক। ঘটনা জানলে নিউজ করে দিতাম, ছবি সহ নিউজ। সঙ্গে আপনার মিনি ইন্টারভিউ। কোন পত্রিকা? আমি কালের চিৎকার পত্রিকার ভ্রাম্যমান লঞ্চ সাংবাদিক। লঞ্চে ঘুরে ঘুরে নিউজ সংগ্রহ করি। হাতকড়া পরা মানুষটি আগ্রহ নিয়ে তাকাচ্ছে। তার মুখ হাসি হাসি। সে আমার দিকে তাকিয়ে বলল, সাংবাদিক ভাই, বসেন। আমি সঙ্গে সঙ্গে বসলাম। এইসব ক্ষেত্রে দেরি করতে নেই। জাকির হোসেন কঠিন চোখে তাকালেন, তবে কিছু বললেন না। তিনি কাঠি দিয়ে কান চুলকেই যাচ্ছেন। মনে হয় কাঠিতে আগুন না ধরা পর্যন্ত তিনি থামবেন না। আমি হাতকড়া বাঁধা মানুষটার দিকে তাকিয়ে বললাম, আপনার নাম কি? আমি পীর হাবিব কুতুবী। আপনি পীর নাকি? জি। আমার ১,০০০-এর উপর মুরিদ আছে। মুরিদানের মধ্যে জজ আছে, উকিল আছে, সাংসদ আছে, একজন প্রতিমন্ত্রী আছে। বলেন কি? সবই আল্লাহর লীলা, আমার কিছু না। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। অর্থ, আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করিতেছি এবং সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই এবং আল্লাহ তাআলাই সর্বশ্রেষ্ঠ। আপনার এই অবস্থা কেন? পীর হাবিব কুতুবী হাসি মুখে বললেন, ঢাকা সেন্ট্রাল জেলে ছিলাম। এখন আমাকে বরিশাল সেন্ট্রাল জেলে নিয়ে যাচ্ছে। সেখানেই ফাঁসি দিবে। ফাঁসি? জি, বরিশাল হলো মফস্বল শহর। সেখানে ফাঁসির ব্যবস্থা কেমন কে জানে। ভালো থাকার কথা না। সরকারি কার্যক্রম কিছুই বুঝি না। তাদের উচিত ছিল আমাকে ঢাকায় ফাঁসি দেওয়া। তাদের খরচ বাঁচত। সাংবাদিক ভাই, আমার এই কথাটা মনে করে লিখবেন। অবশ্যই লিখব। আপনার ফাঁসি হলো কেন? কি করেছিলেন কি? আমি কিছুই করি নাই। আমার পালাজিন কফিল করেছে। আমার ২ স্ত্রী এবং ১ শালী ৩ জনকে একসাথে খুন করেছে। দোষ পড়েছে আমার ঘাড়ে।
তবে আশায় আছি শেষ মুহূর্তে জিন কফিল বুঝবে কাজটা সে অন্যায় করেছে। আদালতে গিয়ে বলবে হুজুরে কেবলা পীর হাবিব কুতুবী নির্দোষ। আদালতে সে যাবে কিভাবে? জিন চোখে দেখা যায় না বলে শুনেছি। ও শুনেছে, তারা নানান বেশ ধরতে পারে। কুকুরের রূপ নেয়, সাদা সাপের রূপ নেয়, মাঝে মাঝে মানুষের বেশও ধরে। জিন কফিল কি আপনার সঙ্গে আছে? জি আছে। পালা জিন কোথায় যাবে বলেন? তবে সে এখন কষ্টে আছে। কষ্টে কেন? পানির উপর দিয়ে যাচ্ছি তো এই কারণে কষ্ট। জিন জাতি পানির উপর দিয়ে চলাচল করতে পারে না। এটা জানতাম না। আগুনের তৈরি জিনিস বোঝেন না কে? রাব্বি আন্নি মাসানিয়াদ্দুরু ওয়া আস্তার রহমানুর রাহিম। অর্থাৎ হে প্রভু, নিশ্চয়ই আমাকে কষ্ট আঁকড়ে ধরেছে এবং তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। পীর সাহেব, জিন এখন কোথায়? ওসি সাহেবের কোলে বসে আছে। জিন জাতি উঁচা জায়গায় থাকতে পছন্দ করে। ওসি সাহেব নড়ে চড়ে বসলেন। আমার দিকে তাকিয়ে কঠিন গলায় বললেন, হ্যালো সাংবাদিক, অনেক কথা শুনেছেন, এখন যান, খুচরা আলাপ বন্ধ কর। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, একটা অনুরোধ, দুষ্ট প্রকৃতির খুনি জিন কফিল আপনার কোলে বসে আছে, আপনি একটু সাবধানে থাকবেন। ডিএসএলের কাঠি দিয়ে কান চুলকাবেন না, দুর্ঘটনা ঘটতে পারে। কি দুর্ঘটনা? মনে করুন কাঠের মাথা ভেঙে কানের ভিতর থেকে গেল, বিরাট টেনশন। কাঠের মাথায় আগুন ধরে যায় কিনা। ইউ গেট লস্ট। চলে যাচ্ছি স্যার, প্রয়োজন পড়লে খবর দিবেন। আমি 3 তলার ডেকে আছি। ওসি সাহেব ক্ষিপ্ত গলায় বললেন, খামাখা বাতচিত করছেন কেন? নিষেধ করলাম না, সাংবাদিকের আমি। বাহ, অশ্লীল কথা বলবেন না স্যার। চুপ, বললাম চুপ। চায়ের দোকান থেকে হইচয়ের শব্দ আসছে। মনে হয় ধুমধুমার শুরু হয়ে গেছে। দৌড়াদৌড়ির শব্দ, চিৎকারের শব্দ। মাঝনদীতে লঞ্চ হঠাৎ থেমে গেল। প্রতি লঞ্চে 3 জন আনসার থাকে। আনসারদের বাঁশির শব্দ শোনা যাচ্ছে। অতি ক্ষুদ্র ঝামেলার সময়ও দেখা যায় আনসাররা নিজের রাইফেল ফেলে দিয়ে প্রাণপণ শব্দে বাঁশি বাজায়। জাকির হোসেন চিন্তিত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন। আমার দিকে তাকিয়ে পুলিশি ধমক দিলেন, এখনো দাঁড়িয়ে আছেন কেন? চলে যেতে বললাম না? পীর সাহেব বললেন, সাংবাদিক ভাই থাকুক না, ওনার সঙ্গে কথা বলে মজা পাচ্ছিলাম। এত মজার প্রয়োজন নাই। পীর সাহেব বললেন, আপনাদের নাই মজা পাওয়ার, অনেক সময় আপনাদের আছে। আমার মজার প্রয়োজন আছে, কারণ আমার সময় শেষ। সাংবাদিক ভাই, আপনার একটা আমল শিখাই দেয়। এই আমল নিয়মিত করলে নাজাত পাবে। আমাদের সবার জন্য নাজাত প্রয়োজন, এমনকি জিন জাতির জন্যও নাজাত প্রয়োজন। আমি জাকির হোসেনের দিকে তাকিয়ে বললাম, স্যার অনুমতি দেন, আমলটা শুনে যাই, আমার নাজাত পাওয়ার বিশেষ প্রয়োজন। জাকির হোসেন হ্যাঁ বা না কিছুই বললেন না। মনে হচ্ছে আমল শোনার অনুমতি দিলেন। পীর সাহেব বললেন, সাংবাদিক ভাই, যতবার ঘুমাতে যাবেন ততবারই আমল করবেন। খাস নিয়তে বলবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। অর্থাৎ, হে আল্লাহ, আমি তোমারই নামে মৃত্যুর কোলে অর্থাৎ নিদ্রায় যাইতেছি এবং জীবিত হইব। সাংবাদিক ভাই, মনে থাকবে? থাকবে। তাইলে যান, হইচই কি হইতেছে খোঁজ নেয়। আপনারা সাংবাদিক মানুষ, যেখানে হইচই সেখানেই সাংবাদিক, যেখানে খুন খারাপি সেখানে পুলিশ, যেখানে আল্লাহ খোদার নাম সেখানে পীর মুর্শিদ, যেখানে মদ মেয়ে মানুষ সেখানেই দালাল। আমি জাকির হোসেনের দিকে তাকিয়ে বললাম, স্যার হইচইটা কিসের? সন্ধান নিয়ে কি আপনাকে জানাবো? জাকির হোসেন কঠিন গলায় বললেন, প্রয়োজন নাই। পীর কুতুবে বললেন, ওনার প্রয়োজন নাই, কিন্তু আমার আছে। সাংবাদিক ভাই, কি ঘটনা আমাকে জানাবেন। আমি জিন কফিলের মাধ্যমে সংবাদ নিতে পারি, তবে সে মিথ্যা কথা বলে। জিন জাতি মানুষের চেয়েও বেশি মিথ্যা কথা বলে। চায়ের দোকানের ঝামেলা এখনো লাগে নাই, তবে লাগবে। আনসারের বাঁশি বাজানোর কারণ ভিন্ন। চলন্ত লঞ্চে ছিনতাই হয়েছে। ছিনতাইকারী ধরা পড়েছে, তার বয়স 17-18, করুণ চেহারা। পায়জামা পাঞ্জাবিতে তাকে নিতান্ত অসহায় দেখাচ্ছে। সে এক পান ব্যবসায়ীর ক্ষতির টাকা সরিয়েছে। টাকার পরিমাণ খারাপ না, 2,46,000। পান ব্যবসায়ী এখন
কোনো ঝামেলায় যাচ্ছেন না, টাকা ফেরত চাচ্ছে টাকা আনসারদের কাছে। তারা টাকা ফেরত দেবে না, তারা হেডকোয়ার্টারে টাকা জমা দিবে, প্রমাণ দিয়ে সেখান থেকে টাকা নিতে হবে। লাল মাফলার শাকুর ভাই আমাকে দেখে বললেন, ঘটনা বুঝছেন, আনসাররা টাকা মেরে দেওয়ার ধান্দায় আছে। শাকুর ভাইয়ের দোস্ত বললেন, ইহা সত্য। পান ব্যবসায়ী কোথায়? পুলিশের ওসি সাহেবের কাছে গেছে। বোকাশোকা মানুষ, এ টাকা উদ্ধার করতে পারবে না, তবে আমি ব্যবস্থা নিব। আনসারের গলায় পাড়া দিয়ে টাকা বের করব। টাকা খরচ হবে উন্নয়নমূলক কর্মকাণ্ডে। পান ব্যবসায়ী কিছু পাবে না? কিছু অবশ্যই পাবে, টাকা উদ্ধার করে দিব, সেই খরচ আছে না। একজন ওসি সাহেবের লঞ্চে আছেন, তাকেও ভাগ দিতে হবে। আমি বললাম, বেশি ভাগাভাগি করলে দেখা যাবে আপনার ভাগেই কিছু পড়ল না। শাকুর ভাই বললেন, আমি টাকা নিয়ে কি করব? নাটক বানাচ্ছি, টাকার প্রয়োজন আছে। তবে অন্যের টাকা কেন নিব? আমি ছাত্রলীগ বা ছাত্রদল জাতীয় একটা দল করলেও কথা ছিল। যে কোনো টাকায় এদের হক আছে। সত্য কথা বলছি না? অবশ্যই। নাটক করার অভ্যাস আছে? না, তবে শখ ছিল, শিখিয়ে দিলে পারবো। আপনার মতো গুণী পরিচালকের হাতে পড়লে জীবনের একটা গতি হয়ে যাবে। চোখ টেরা করতে পারেন? চেষ্টা করলে পারবো। চোখ টেরা করে দেখান তো। আমি চোখ টেরা করে দেখালাম। পরিচালক সন্তুষ্ট হয়ে বললেন, আপনাকে দিয়ে হবে। আমার একটা ক্যারেক্টার আছে, মেয়ে ছেলে দেখলেই চোখ টেরা হয়ে যায় এবং তোতলাতে শুরু করে। কমেডি ক্যারেক্টার। তোতলাতে পারেন? সেইভাবে পারি না, তবে চেষ্টা ত্রুটি হবে না। তোতলাতে তোতলাতে বলুন তো, কেমন আছো রিনা? কেমন আছো সরিনা? বাহ, ভালো হয়েছে। 100% ওকে, আপনাকে নিয়ে নি না। আমি পরিচালককে কদমবুছি করে ফেললাম। পরিচালক হৃষ্ট গলায় বললেন, ভিডিও ক্লিপ দেখতে চেয়েছিলেন, নেন, আড়ালে নিয়ে দেখেন। পাট ক্ষেতের ভিতরে ভিডিও করা, ক্লিয়ার ভিউ পাবেন না। তারপরও যা আছে যথেষ্ট। মেয়ের নাম সুলতানা, ক্লাস 9-এ পড়ে। এ বয়সে পেকে ঝানু নারিকেল হয়ে গেছে। দেখেন কেমন খিলখিল করে হাসি। দেখলেন? হুম। কেউ খিলখিল করে হাসতে হাসতে তো পারে, তাও ক্যামেরার সামনে? কাজটা কঠিন। এ এলাকার সাংসদ লোকজন নিয়ে যখন আমাকে ধরে নিয়ে গেলেন, তাকেও আমি এই কথা বললাম। ভদ্রভাবে বললাম, স্যার, খিলখিল করে হাসতে হাসতে কোনো মেয়ের পক্ষে কি ক্যামেরার সামনে কাপড় খোলা সম্ভব? সাংসদ বললেন, আজকালকার মেয়েদের পক্ষে সবই সম্ভব। আমাকে পুলিশের হাতে তুলে দিয়ে বললেন, 24 ঘন্টার মধ্যে অ্যাকশন চাই, আমার এলাকায় অনাচার হবে না। আমি তখন ওসি সাহেবকে 20,000 টাকা নজরানা দিলাম। ওসি সাহেব টাকা পকেটে রাখতে রাখতে বললেন, ক্যামেরার সামনে অবস্থায় খিলখিল অসম্ভব। পুরো ঘটনা আপোষে ঘটেছে, এতে কোনো সন্দেহ নাই। সাংসদের সব কথা শুনলে আমাদের চলে না, আমাদের ইনকোয়ারি করতে হবে, কঠিন তদন্ত হবে, তারপর ব্যবস্থা। শাকরু ভাই, আপনার নাটকের নাম কি? নাটকের নাম কেদো না পারুল, রোমান্টিক অ্যাকশন এবং হাই ফ্যামিলি ড্রামা। নাম কেমন হয়েছে? আমি বললাম, প্যান প্যানা নাম হয়েছে, কান্দিস না পারুল নাম হলে ভালো হতো। দুই বন্ধু মুখ চাওয়াচাড়ি করতে লাগলো। মনে হয় নামটা পছন্দ হয়েছে। শাকর ভাই বন্ধু বললেন, কান্দিস না পারুল নামের মধ্যে পাওয়ার আছে, এটা নিয়ে আরো চিন্তা করা দরকার। আপনি মোবাইলে ভিডিও ক্লিপিং দেখতে থাকুন, নাটকের নাম আজই ফাইনাল হবে। আমি বললাম, মোবাইল ফোন আপনার কাছেই থাকুক, অবসর সময় আপনার সঙ্গে আরাম করে দেখব। এইসব জিনিস একা দেখা যায় না। সত্যি কথা বলেছে। যান, কোথায় যাচ্ছেন, খুদে আসেন, তারপর 3 ভাই মিলে আরাম করে দেখব। দেখার মতো অনেক জিনিস আছে। আমি দোতলার ডেকে চলে গেলাম। বৃদ্ধ আগের জায়গাতেই বসা। আমাকে দেখে করুণ গলায় বলল, বাজান, চাদরটা কি দিবেন? আমার শীত লাগতেছে। আমি বললাম, লঞ্চ বন্ধ, বাতাস নাই, শীত লাগবে কেন? বৃদ্ধ চিন্তিত গলায় বলল, লঞ্চ বন্ধ কি জন্য? জানি না, খোঁজ নিব? বাগান, খোঁজ নেন, না জানি কি ভয় হয়, ভয় লাগতেছে। লঞ্চের খোঁজ নিয়ে জানলাম ভয়াবহ অবস্থা। একই সঙ্গে লঞ্চের হাল ভেঙেছে, ইঞ্জিন নষ্ট হয়েছে,
লঞ্চ আপন মনের মাধুরী মিশিয়ে পানিতে ভাসছে। সারাংয়ের নাম খালেক, বাড়ি চট্টগ্রাম, তার জ্বর উঠেছে 105। সে বিড়বিড় করে আপন মনে কথা বলে যাচ্ছে। সখিনার মান নামে একজনকে চোখ বড় বড় করে খুঁজছে, যে পানি ঢালছে কিছুক্ষণ পর তার মুখের দিকে তাকিয়ে বলছে, ও সখিনার মা তুই কড়ে, আর শরীর পুড়ে যায় গো, তুই কড়ে। লঞ্চ চাঁদপুরকে বা পাশে রেখে চলে যাচ্ছে। আব্দুল খালেক লাফ দিয়ে উঠে বিছানায় বসল। ঝলমলে চাঁদপুরের দিকে তাকিয়ে আনন্দিত গলায় বলল, যারগো চাঁদপুর, যারগো। চাঁদপুর চলে যাওয়াতে তাকে খুবই আনন্দিত মনে হলো। এখন মধ্যরাত্রি। লঞ্চ মোহনায় দুলছে, আকাশ মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে ঝড় শুরু হবে। ঝড়ের সময় লঞ্চকে কে সামলাবে বোঝা যাচ্ছে না। সারেং খালেকের জ্বর আরও বেড়েছে। মাথায় পানি ঢেলে এই জ্বর কমানো যাবে না, দমকল ডাকতে হবে। অল্প বাতাস ছেড়েছে, এতেই লঞ্চ এপাশ ওপাশ করা শুরু করেছে। ছোট্ট জেনারেটর এতক্ষণ ধরে চলছিল, কিছুক্ষণ আগে জেনারেটর বন্ধ হয়েছে। পুরোপুরি বন্ধ হয়নি, মাঝে মাঝে চালু হচ্ছে। এখন ভরসা কয়েকটা হারিকেন। আজকালকার চাইনিজ মোবাইলে টর্চ লাইটের মতো থাকে। মোবাইলধারীরা তাদের টর্চ লাইট জ্বালিয়ে দিয়েছে। এতে অন্ধকার কমেনি, বরং বেড়েছে। সারাংয়ের মাথায় যে পানি ঢালছে তার নাম হাবলু মিয়া, বয়স 15-16, হাস্যমুখী। সম্ভবত তার জীবনের মতো হলো সর্ব অবস্থায় আনন্দে থাকতে হবে। আমি বললাম, লঞ্চের লোক বলতে কি তোমরা দুজন আর কেউ নেই? কি বলেন স্যার, দুইজনে কি এত বড় লঞ্চ চলে? ইঞ্জিন মাস্টার আছে, খালাসি আছে, লঞ্চ মালিকের ছোটগুলা কাদের সাহেব আছে। কাদের সাহেব কোথায়? সারের কেবিনে আছে, ওনার কাছে খবরদার যাইবেন না। সমস্যা কি? উনি অসামাজিক কাজে লিপ্ত, তারপর মাল খেয়েছেন, স্যারের কেবিনে মেয়ে ছেলে আছে। বলো কি? ওনার সাথে লাইসেন্স করা পিস্তল আছে, মেজাজ উগ্র। আমারে তাক কইরে একবার গুল্লি দিছিল। নিশা অবস্থায় ছিলেন বললে গুল্লি লাগে নাই, নিশার মধ্যে উপকার আছে। নিশার উপকারের কথা ভেবেই হয়তো হাবলু মিয়া মনের আনন্দে হলুদ দাঁত বের করে হাসল। তার কাছে থেকে লঞ্চে অসামাজিক কাজের নানান গল্প শুনে ডেকে ফিরছি। হঠাৎ একটা কেবিনের জানালা খুলে গেল। আতঙ্কিত এক তরুণীর গলা শোনা গেল, এক্সকিউজ মি, আপনি কি লঞ্চের কেউ? আমি বললাম, হ্যাঁ ম্যাডাম, কি লাগবে বলুন। চা খাবেন? চা এনে দিব? চা আমার সঙ্গে আছে। চা লাগবে না, আপনি 1 মিনিটের জন্য কেবিনে বসবেন, আমি প্রচন্ড ভয় পাচ্ছি। সাঁতার জানেন না? সাঁতার কেন জানতে হবে? লঞ্চ কি ডুবে যাবে নাকি? হ্যাঁ ডুববে, তবে সাঁতার জেনেও লাভ নেই। তারপরও গাপুর গুপুর করে কিছুক্ষণ ভেসে থাকা। প্লিজ আপনি কেবিনে এসে কিছুক্ষণ বসুন। আপনি একা? জি আমি একা। আমি আমার মামার বাড়ি বরগুনা যাচ্ছি, সবাই বলেছিল বাই রোডে যেতে, আর ইচ্ছে করে লঞ্চে যাচ্ছি। অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল, আমি কাউকে আনিনি। আমার আত্মীয় স্বজনরা সারাক্ষণ বক বক করে, ওদের বকবকানি শুনতে ভালো লাগে না। ওদের না এনে ভালো করেছেন, দলবল নিয়ে মারা যাওয়ার কোনো মানে হয় না। কবি রবীন্দ্রনাথ এই জন্যই বলেছেন, একলা মরো একলা মরো রে। উনি একলা মরতে বলেছেন? উনি একলা চলতে বলেছেন, মৃত্যু তো অনির্দিষ্টর দিকে চলা। লঞ্চ কি সত্যি ডুববে? ঝড় উঠলেই ডুববে। ঝড় এখনো ওঠেনি। লঞ্চ উঠলেই দেখবেন লঞ্চ ডান দিকে কাত করে ভোঁস হয়ে ডুবে যাবে। আপনার সঙ্গে ভিডিও ক্যামেরা আছে? ভিডিও ক্যামেরা থাকলে লঞ্চ ডোবার প্রক্রিয়াটা ভিডিও করে রাখতে পারেন। ভিডিও করার সময় বাঁ দিকে থাক, খেয়াল রাখবেন লঞ্চ ডুববে ডান দিকে। ডান দিকে কাত হবে কেন? কারণ লঞ্চের লোকজন ডান দিকে মালামাল বোঝাই করেছে। প্লিজ ভিতরে এসে বসুন, প্লিজ। আমার কাছে চার্জ লাইট আছে, চার্জ লাইট জ্বালাচ্ছি। আমি কেবিনে ঢুকলাম। পাশাপাশি দুটো বিছানা। আমি মেয়েটার মুখোমুখি হয়ে বসলাম। প্রথমবারের মতো তার দিকে ভালো মতো তাকালাম। কিছুক্ষণের জন্য আমার বাকরুদ্ধ হলো। আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস হিমুর আছে জল, পর্ব 1।
পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।